আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। প্রিয় দর্শক, ইকরা বাংলা টেলিভিশনের ঈদের বিশেষ আয়োজন ঈদের সেকাল একাল অনুষ্ঠানে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, সময় এবং সভ্যতার কারণে পৃথিবীর অনেক কিছুতেই যেমন পরিবর্তন এসেছে, তেমনি পরিবর্তন লক্ষ্য করা যায় ঈদের আনন্দেও। আজ আমরা বসেছি সেই বিষয়ে বিস্তর আলাপ আলোচনা হবে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সিলেটের তিনজন গুণী মানুষ, যারা আপন আলোয় উদ্ভাসিত। আমার ডান পাশে রয়েছেন বিশিষ্ট আইনজীবী, জেলা বারের সাবেক সভাপতি ইউ শহীদ ইসলাম শাহিন, রয়েছেন বিশিষ্ট সমাজ বিশ্লেষক ফারুক মাহমুদ চৌধুরী, অন্য পাশে রয়েছেন কবি আহমদ শামসুদ্দিন। ইউ শহীদুল ইসলাম শাহিন সাহেব, আমরা প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইব আপনার শৈশব কৈশোর আমরা স্পর্শ করব। প্রথমেই আমি জানতে চাইব কেমন ছিল আপনার শৈশবের ঈদের দিনগুলো। দেখেন, আমার তো জন্ম হলো 1961-এ, এই সিলেট শহরেই জন্ম। তো অধিকাংশ ঈদগুলোই আমার জীবনে সিলেট শহরেই করেছি। গ্রামের বাড়িতে হয়তো দু একটা করেছি, আর দেশের বাইরে দু একবার। তো আমাদের আগের যে শৈশবকালের ঈদ উৎসব যেটা ছিল, সেগুলো ছিল অত্যন্ত আনন্দময়, এবং আমরা পুরো বছরই ঈদের অপেক্ষায় থাকতাম। ঈদগুলোকে আমরা অনেক সময় একটা পারিবারিক সম্মিলন হিসাবেও আমরা দেখতাম। আমাদের আত্মীয় স্বজন যারা বাইরে ছিলেন, থাকতেন চাকরির পেশাগত কারণে, ঈদের সময় তারা আসবেন এবং আসতেনও তারা। এবং এটার আরেকটা কারণ ছিল, তখনও ওই যে যৌথ পরিবারের ধারণাটা আমাদের সমাজে ছিল। আমরা সবাই এত দ্রুত সমাজ এবং পরিবারগুলো বিভক্ত তখনও হতো না, এবং বিরাট বিরাট যৌথ পরিবার থাকতো। ঈদের সময় নিজেদের মধ্যে একটা আনন্দ ঘন পরিবেশ বিরাজ করতো তখন। ধন্যবাদ ইউ শহীদ ইসলাম শাহিন সাহেব। আমরা ফিরে যাব ফারুক মাহমুদ চৌধুরী সাহেব আপনার কাছে। এই জায়গায় একটি প্রসঙ্গ এসেছে যে ঈদকে কেন্দ্র করে আমাদের মধ্যে সামাজিক বন্ধন, পারিবারিক বন্ধন, একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ, মূল্যবোধ ছিল। আমরা কি সেই জায়গা থেকে দূরে সরে এসেছি? প্রযুক্তি সভ্যতা কি আমাদেরকে সেই জায়গা থেকে অনেক দূর নিয়ে গেছে? এই বিষয়ে আমি আপনার কাছ থেকে জানতে চাইব। এটা তো মাদুল্লাহ শহীদুল ইসলাম সাহেব ঠিকই বলেছেন, ওনার বক্তব্য বলছেন এই কথাটা, যে এইটা এখন অনেক কমে যাচ্ছে। তো এই বন্ধনটা এখন আর নাই। আমরা যদি অতীতের দিকে ফিরে তাকাই, তাহলে আমরা দেখি যে ঈদের সময় আমাদের কাপড় দেওয়া হতো, যে সে কাপড়গুলো আমরা লুকিয়ে রাখতাম, এবং সতর্কতার সহিত, সাবধান এবং সতর্কতার সহিত আমরা লুকিয়ে রাখতাম। এবং অধিকাংশই দেখা যেত ওই সময়ে যে এই যে থান কাপড় কিনে ভাই বোন সবার জন্য শার্ট প্যান্ট, এরপরে ধরেন যারা গ্রামের বাড়িতে আছেন, যারা হত দরিদ্র না, মানে সুবিধাবঞ্চিত যে মানুষগুলো আছে, সেই মানুষগুলোর জন্য এই কাপড় চোপড় দেওয়া হতো। এবং এইটা এই ঈদের দিন সকালে গোসল করার পরে এইটা দেখা যেত। এটা পরে ঈদের নামাজের ছোট থেকে বড় সবাই পড়ে যেত। তো সেইখানেও আরেকটা সিস্টেম ছিল এই নামাজের ব্যাপারে। তখন তো আর মাইক থেকে ওইগুলো ছিল না, না থাকার কারণে এই এত লোক জানবে কী করে যে নামাজ কখন শুরু হচ্ছে। এবং তখন কিন্তু কোনো মসজিদে কখনো ঈদের জামাত হয় নাই, এটা ঠিক আছে কিনা সেটা যে মাঠে হতো, ঈদগাতে হতো। এবং এখনও গ্রামেগঞ্জে দেখা যায় বিরাট বিরাট ঈদগাহ ফল আছে। তো এইখানেও আর একটা মজার ঘটনা ঘটতো, যে এই এলাকার যে অবস্থা সম্পূর্ণ মানুষ সবাইরই একটা বন্দুক থাকতো, 1 নলা বা 2 নলা বন্দুক থাকতো। উনি এই বন্দুকটা নিয়ে যেতেন যাওয়ার সময়। এই নেওয়ার কারণটা হলো যে এই আগে যেটা বলছি যে মাইক তো ছিল না, কীভাবে জানবে? তো জামাতের নামাজের আগে 5 মিনিট আগে একটা গুলি করতেন উনি। তো গুলি করলে সবাই জানলো, দ্বিতীয় গুলি হওয়ার 1 মিনিটের মধ্যে নামাজটা শুরু হয়ে গেল। হ্যাঁ, তার পরবর্তীতে ছিল এই যে সবাই মিলে এই যে কবরস্থানে গিয়ে জিয়ারত করা মা বাবা পূর্বপুরুষদের। তারপরেই শুরু হলো এইখানে যেমন ধর্মীয় দিকটা শেষ হয়ে গেল, যখন এই যে কবর টবর জিয়ারত করে সবাই বাড়িতে গেলে, যাওয়ার পরে এই উৎসবটা শুরু হলো, যে এক ঘরের লোক আরেক ঘরে যাচ্ছে, এই বাড়ির লোক ওই বাড়িতে যাচ্ছে। তো এইখানে আরেকটা ব্যাপার ছিল যে আমরা ওই যে ঈদের সালাম করতাম। হ্যাঁ, তো সালামটা আমরা পা ছুঁয়ে করতাম, এই কালচারটা ছিল। তো এটা আমার মনে হয় যে আমরা যার উম্মত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই দেশে এসে আমাদেরকে মুসলমান করেন, বিভিন্ন সুফি সাধক যারা ছিলেন তারা এসে করেছেন। তো এইখানে আগের যে কালচারগুলো ছিল ওইটার সাথে একটা মিলেমিশে নতুন একটা কালচার সৃষ্টি করে দিয়েছিলেন। হ্যাঁ, যেমন এই যে পায়ে ধরে সালাম করা, এবং ওই সময় দেখা যেত অন্যান্য ধর্মের লোক যারা আছেন তারা কিন্তু এই সালামটা করতো। এই আমরা যে সেজদাতে যেভাবে যাই,
ওই ধর্মগুলোর লোকরা এইভাবেই করতো। হ্যাঁ, তো আমরা এই পাটা ছুঁয়ে করতাম। এইটা খুব খারাপ লাগে যে এখন এই সিস্টেমটা উঠে যাচ্ছে আধুনিকতার নামে। আমি এটারে সমর্থন করি, এখনও পায়ে ধরা গুরুজনকে সালাম করা উচিত। আমাদেরকে দেখা গিয়েছে যে আমাদের মা বাবাই পাঠিয়েছেন, যাও তোমার চাচার বাসা ওই জায়গায়, চাচাকে দেখে আসো, সালাম করে আসো, এবং তখন সালামিও দেওয়া হতো। কিন্তু আমার এখনকার প্রশ্ন হচ্ছে যে এই যে সালামিটা দেন, কোনো সালাম টালামও করলো না, সঠিকভাবে সালামটাও দিল না, হ্যাঁ, এতে আমার মনে হয় বিকৃত হচ্ছে। আমরা সমাজে যতই অগ্রসর হই না কেন, যতই উচ্চশিক্ষায় শিক্ষিত হই না কেন, এই অভিভাবকদের কারণে এই আমরা সেই মানুষ হতে পারছি না। আমাদেরকে এখন বলতে হচ্ছে পৃথিবীতে এত জীব জন্তু জানোয়ার আছে, কাউকে বলতে হয় না যে বাঘ তুমি তোমার কাজ করো, কিন্তু আমাদের মানুষকে বলতে হয় যে মানুষের আচরণ করো। আমরা সেই আচরণ থেকে সরে গেছি। এখন দেখা যায় আপনি যদি সিলেট শহরে দেখেন যে যারা গ্রাম থেকে এসেছেন, ওনাদের বাড়ির ছেলে চাচা বড় চাচাকে এসে সালাম করছে না, হ্যাঁ, সে কালচারই নেই। তো এইগুলা আমার মনে হয় আমরা চিন্তা ভাবনা করা উচিত পরিবারের ভিত্তিক, যে এইগুলো আমরা ফিরিয়ে রাখবো, আমরা ধরে রাখবো আমাদের কালচার। ধন্যবাদ ফারুক মাহমুদ চৌধুরী সাহেব, আপনার কাছে আবার ফিরে আসবো আমরা, এই প্রসঙ্গে আরও আলাপ হবে। আমরা ফিরে যেতে চাই আমাদের তরুণ কবি সাহিত্যিক আহমদ শামসুদ্দিনের কাছে। আপনি একজন তরুণ হিসেবে কিভাবে ঈদের দিনকে বরণ করেন, অথবা আপনি এই দিনকে কিভাবে কাটান, অথবা আপনার পরিবার এই সময়ে ঈদকে কিভাবে গ্রহণ করে? আসলে বিষয়টা খুবই মানে হৃদয়ে স্পর্শ করে যে ঈদের একাল সেকাল বললেই যেন কেমন একটা আমাদের মধ্যে একটা অনুভূতি কাজ করে। এবং আমার দুজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব শাহিন ভাই, জনাব ফারুক ভাই অনেক সুন্দর করে সেকালের মানে স্মৃতিগুলো চারণ করলেন এবং ঘটনাগুলো বললেন। তা আমি একদম মানে তন্ময় হয়ে শুনছিলাম ওদের কথা, এবং মনে হচ্ছিল যে আসলেই তো অনেক চমৎকার ছিল তাদের সময়টা। যেটা আমাদের শাহিন ভাই বললেন যে দলভেদে ঈদ মানে ঈদের আয়োজন মানে দলভেদে এক বাড়ি ও বাড়ি এ বাড়ি যাওয়া, মানে এই উদযাপন সেলিব্রেশনটা করা সুন্দর করে, বা নতুন জামা নিয়ে যে একটা বিশেষ মানে কৌতূহল বিশেষ মানে লুকিয়ে রাখা। তো যদি এই দুটি বিষয় যদি বলি যে আমরা একালে কি করি, একালে ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমরা সাধারণত দেখা যায় যে ঈদ আসলে পোশাকের প্রসঙ্গটা যদি আসি, তাহলে পোশাকের প্রসঙ্গটা আসলে আমরা দেখা পাবো যে আগে যেভাবে যে স্বল্প আয়ের লোক ছিল, আমাদের আয় কম ছিল, আমরা অল্প মানে আয় মানে যেটুকু সাধ্য মতো আমরা কিনতাম, এবং সেটুকুর জন্য আমাদের অনেক কৌতূহল ছিল, অনেক কিউরিসিটি ছিল, যেটা আজকাল আর এটা নেই। কারণ আমাদের আর্থিক সামর্থ্যটা বেড়েছে আলহামদুলিল্লাহ, সেজন্য আমরা কিন্তু একটা দুটো নয় অনেকেই একাধিক জামা কিনি ঈদের সময়, এবং সেটাকে খুব একটা লুকিয়ে রাখার প্রয়োজন মনে করি না, মানে কোনটা রেখে কোনটা পড়ি এরকম। আপনার প্রসঙ্গে নিয়ে আমি ছোট্ট একটি কথা বলতে চাই যে আমার একটি প্রসঙ্গ এসেছে। আসলে এখন ঈদ আসলেই মনে হয় যে তরুণদের মধ্যে কাপড় কেনার একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এই মনোভাবটাও তরুণদের মধ্যে খুব লক্ষণীয়, যে কে কয়টা কাপড় কিনলো, কে কত দামি কাপড় কিনলো, সেই বিষয়টাও তরুণদের কাছে একটা মুখ্য বিষয় হয়ে। এটা একটা কম্পিটিশনের বিষয়। এখানে লুকিয়ে রাখা, যে আমার জামা মানে লুকিয়ে রেখেছি ঈদের দিন ফার্স্ট দেখাবো, সেটা বড় ব্যাপার না। কে কতটা মানে অধিক ফ্যাশনেবল, কতটা এক্সপেন্সিভ মানে মানে ড্রেসটা নিলাম ঈদের সময়, সেটা হচ্ছে মুখ্য বিষয়। তো এটা আমাদের একটা ব্যবধান। ধন্যবাদ কবি আহমদ শামসুদ্দিন। আমরা চলে যাব আমাদের অতিথি ইউ শহীদুল ইসলাম সাহেব, শাহিন সাহেবের কাছে। আমরা এই আলোচনায় আমাদের এতক্ষণের যে আলোচনা হলো ঈদ নিয়ে, ঈদের অতীত সেকাল একাল নিয়ে, একটা বিষয় বারবার উঠে এসেছে, প্রযুক্তি, বিজ্ঞান প্রযুক্তি। হ্যাঁ, প্রযুক্তির সভ্যতা অনেক আধুনিক হয়েছে, কিন্তু আমরা অতীতের যে বন্ধন, পারিবারিক সামাজিক যে বন্ধন ছিল, সেই জায়গা থেকে কি আমরা আসলে কি এই প্রযুক্তি আমাদেরকে কি বিচ্ছিন্ন করে ফেলেছে? তা তো কিছুটা বটেই। প্রযুক্তি আমাদের যে ব্যক্তিগত যোগাযোগ, যেটা সামনাসামনি যোগাযোগ, সেটা থেকে কিছুটা দূরে নিয়ে গিয়েছে। আমি একটু সেদিকে আলোকপাত করি। প্রযুক্তির ক্রমবিকাশটা আমাদের বয়সেই দেখেন। আমরা প্রথমে যে একটু আগে ফারুক ভাই বললেন যে আমরা আমাদের সিনিয়রদের বাসায় যেতাম সালাম করার জন্য, এরপরে চলে আসলো ল্যান্ডফোনের যুগ। ল্যান্ডফোনের যুগে দেখা গেল যে অনেকে টেলিফোনে কথা বলে
হয়তো এটা একটু প্রলম্বিত করছেন যে আমি কালকে আসবো, পরশু আসবো। এরপরে তো ধীরে ধীরে চলে আসলো সেলফোন, মোবাইল ফোন। মোবাইল ফোন এটাকে আরও ত্বরান্বিত করলো, যেটা শামস ভাই বললেন যে টেক্সট মেসেজের মাধ্যমে আমরা দেই। এখন তো অনেকগুলো বের হয়ে গিয়েছে, ফেসবুক বের হয়েছে, ইন্টারনেটের বিভিন্ন ধরন বের হয়েছে। এখন এইগুলো যতই বের হচ্ছে আমাদের কিন্তু সামনাসামনি দেখা সাক্ষাতের যে সুযোগটা ছিল বা যে আগ্রহ ছিল সেই ক্ষেত্রে কিছুটা ছেদ পড়েছেই। একটা জিনিস রয়ে গিয়েছে, এই যে ঈদের জামাত যেটা, এটা তো আর সেলফোন দিয়ে পড়া যাচ্ছে না। সুতরাং ঈদের জামাতে যাতে আমরা সবাই অংশগ্রহণের আগের পদ্ধতিটা যদি থাকতো আরও ভালো হতো। যেমন আগের পদ্ধতি বলতে আমি বলি, সিলেটের শাহী ঈদগাহটা মুঘল আমলের একটা সিলেটের পার্ট অফ হেরিটেজ। সেইখানে যে ঈদের জামাত যখন হতো, ঈদের জামাতে সবাই মাঠের মধ্যে, ওইখানে তো মাঠই, সেখানে নামাজ পড়তেন এবং নামাজ শেষে একজন একটা তাকবীর দিতেন, নারায়ে তাকবীর, সবাই আল্লাহু আকবার ধ্বনি দিত। এটা দেখলাম এখন আর এই তাকবীরটা দেওয়া হয় না। এমনকি দরগা শরীফেও মৌলানা আকবর আলী রহমতুল্লাহ আলাহি মারা গিয়েছেন, ইমাম সাহেব ছিলেন, উনি দেখতাম যে ঈদের সময় মসজিদ থেকে বের হয়ে সামনের খালি জায়গায় এসে ইমামতি করতেন। এক পর্যায়ে বৃষ্টির কারণে হোক, লোকসংখ্যা বেড়ে যাওয়ার হোক, উনি মসজিদের ভিতরে চলে গেলেন। এখন তো উনি আর জীবিত নেই, এখন ওই মসজিদের ভিতরেই নামাজটা হচ্ছে। তো বাইরে যদি হয় তাইলে অন্যান্য সময় থেকে ঈদের জামাতটাকে আলাদা করা যেত এবং সামনাসামনি সামাজিক সাক্ষাৎ, নামাজ শেষে কুলাকুলি করা, গলাগলি করা, আলিঙ্গন করা পারস্পরিক, এই সুযোগগুলো থাকতো আর কি। তো এইটা প্রযুক্তির কারণে অনেকটা কমে গেছে বলে আমি মনে করি এখন। ওইটা আন্তরিকতাটা, শাহিন ভাই যে কথাটা বলছেন, আন্তরিকতাটা কমে গিয়েছে। কারণ এখনকার সিস্টেম হলো তো যে আপনি মোবাইলে ঈদ মুবারক লিখে বা যা লিখার টিপ দিলেন, টিপ দিলে আপনার যত মোবাইলে যত নাম্বার আছে সবার কাছে ঈদ মুবারক চলে গেল। হ্যাঁ, এই ধরনের ঘটনাটা দেখি। আপনি বলেছেন যে আন্তরিকতা কমে আন্তরিকতা গেছে, কমে এই একটা গেছে। বিষয় যে এই জায়গায় আরেকটা জিনিস আসতে পারে যে আমরা বললাম যে আমাদের এখন তরুণরা ঈদের দিন সমস্ত দিন বাসায় কাটিয়ে দেয়, SMS, কম্পিউটার, মোবাইলের মাধ্যমেই টেলিভিশন দেখে দেখে সময় পার করে দেয়। তো এই প্রসঙ্গে কি আমরা কি বলবো যে এই প্রজন্মের শিশুরা প্রযুক্তির যে অবাধ যে বিচরণ সেগুলো গ্রহণের মাধ্যমে তারা কি যে তাদের পরিবারের যে বন্ধন, যে মায়া মহাব্বত, এইসব থেকে তারা কি নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে? তারা কি অনেকটা, মানে আমার প্রশ্ন হচ্ছে যে আত্মকেন্দ্রিক কি হয়ে যাচ্ছে মানুষ আমাদের এই প্রজন্মের তরুণরা? আমি এই বিষয়ে আমার মনে হয় আপনি যথার্থ কথাটা বলেছেন যে আন্তরিকতা। আমরা আজকে প্রজন্মকে এই আটকে রাখতে চাই না, বাধা দিতে চাই না, তারা ফ্রি স্বাধীনভাবে। তবে তাদের এটা বোঝা উচিত যে একসাথে সবাইকে মেসেজটা না দিয়ে, ঈদ মুবারক না দিয়ে, নিজে যদি ফোন করে যদি বলে, সেখানে একটা আন্তরিকতা বোঝা গেল। সেটা সংখ্যা কম হোক, হ্যাঁ, তো এই কম সংখ্যার মধ্যেও দেখা যাবে যে একটা আন্তরিকতা, একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু আমি নিজেও দেখছি আমার কাছে এই ধরনের আছে যারা দেশ শাসনের সাথে জড়িত, অনেকের এই আসে, প্রত্যেক ঈদেই আসে। তো আমি মানে অবাক হই যে এত এত হাজার, আমি যখন সিলেটে পাই তৈলে উনি বাংলাদেশের সব জায়গায় এই মেসেজটা পাঠাচ্ছেন। তো উনি তো বলতে পারেন না ওনার স্টাফকে দিয়ে এটা আন্তরিকতাহীন। তো আমরা মনে করি যে আন্তরিকতাপূর্ণ সম্পর্কটা আবার আমরা ফিরিয়ে আনি, যে পারিবারিকভাবে, কারণ আপনারা জানেন যে জরুরি। হ্যাঁ, যেসব জিনিসের দুর্বলতা আছে এইসব জিনিসকে নিয়ে তো দেশে একটা দিন পালন করা হয়, যেমন এই ভালোবাসা দিবস, সেই এইভাবে আমাদের দেশেও কিন্তু পরিবার দিবস একটা আছে। এই পরিবার দিবস কিন্তু আমার মনে হয় 95% মানুষও জানে না, আমিও জানতাম না। আমি সিলেটে একটা আমন্ত্রণ পেলাম যে পরিবার দিবস, তো আমি একটু চমকে গেলাম যে পরিবার দিবস কি। আমাকে খুব অনুরোধ করা হলো যে অনুষ্ঠানে যাওয়ার জন্য। যাওয়ার পরে এই ব্যাপারটা দেখলাম এবং আমি উৎসাহিত হলাম এবং পরবর্তী থেকে আমি চেষ্টা করি যে আমরা সবাই পরিবার, গোষ্ঠী, খানদান যেগুলা বলি তাদেরকে ধরে রাখার জন্য আমরা দোয়া করি। দোয়ার সময় আমরা বলি যে আমার মা বাবার খানদান, দাদা দাদি, নানা নানির খানদান, কিন্তু এই খানদানের সাথে জীবিত যারা আছে তাদের সাথে কিন্তু আমরা সম্পর্ক রাখছি না, শুধু মরার জন্য দোয়া করছি। এটা না করে যদি আমরা এই পরিবারগুলো যদি আবার এই হারানো যে আমাদের যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্যগুলোকে যাতে ফিরিয়ে আনতে পারি, তাহলে আমার মনে হয় আমরা আগের সেকাল এবং একালের মধ্যে একটা সমন্বয় গড়ে উঠবে। এই সমন্বয় গড়ে তোলাটা দরকারি। মাহমুদ চৌধুরী সাহেব, আমরা আসলে ঈদ নিয়ে আলোচনা হচ্ছে, ঈদের সেকাল একাল নিয়ে আলোচনা হচ্ছে, আমরা আরও আলোচনা করব, বিস্তর আলোচনা করব। আমরা একটু মজার ঘটনা শুনতে চাই। ঈদের দিন আপনার শৈশবের অথবা তারুণ্যের কোনো একটা মজার ঘটনা যদি আমাদেরকে একটু বলেন, যে ঈদের দিন আপনাদের বন্ধুদের সাথে। দেখেন, ঈদের দিন
আমাদের একটা প্রথম সূচনাটাই অত্যন্ত মজাদার ছিল। তখন কোনো কোনো সময় ঈদ খুব শীতকালে পড়তো, বাংলা ক্যালেন্ডারের যে মাঘ মাস তখনই পড়তো অনেক সময়। তো এটা তো আমরা জানি যে ঘুরে সব সময় চান্দ্র মাস থাকার কারণে, তখন কিন্তু খুব ভোরবেলা উঠে যে আমরা গোসল করতাম সেটার একটা প্রস্তুতি থাকতো আগের দিন থেকে, কত আগে। এখন যেভাবে রানিং ওয়াটার আছে, আমাদের তো বাসাবাড়িতে রানিং ওয়াটার ছিল না। সিলেট শহরেই বলেন ছোট ছোট পুকুর ছিল অথবা টিউবওয়েলের পানি ছিল, সেইগুলোতে গিয়েও আমরা খুব ঠান্ডা শীতের মধ্যে আমরা করতাম, গোসল করতাম। এবং এটা একটা আমাদের অত্যন্ত আনন্দদায়ক ঘটনা ছিল। এবং আমরা এইখানেও একটা প্রতিযোগিতা থাকতো কে কত আগে আমরা গোসল করতে পেরেছি। বন্ধুদের সাথে আপনার বন্ধুদের সাথে আমাদের এই যে আমরা বললাম যে আমরা পারিবারিকভাবে সামাজিকভাবে যখন ঘোরাঘুরি করতাম, এরপরে কিন্তু আমাদের বন্ধুদের মধ্যে আবার একটা প্রোগ্রাম থাকতো। সাধারণত বিকেলে আমরা থাকতাম স্কুলে, কলেজে, এমনকি আরও কলেজের পরেও কিন্তু আমরা এটা মেনটেন করেছি। আমরা সব বন্ধুরা একত্রিত হয়ে কোনো এক বন্ধুর বাড়িতে যেতাম অথবা ঘোরাঘুরি করতাম বিভিন্ন জায়গায় করে। সেটা আমাদের অত্যন্ত আনন্দদায়ক ঘটনা আমি মনে করি। ধন্যবাদ শহীদ ইসলাম শাহীন সাহেব। আমরা ফিরে যাব আপনার কাছে, কবি আহমদ শামসুদ্দিন। আমরা একটা বিষয়, এটা আমার মনে হয় প্রত্যেকেরই আমরা এটা উপলব্ধি করেছি যে আগে ঈদের সময় আমরা শহর থেকে গ্রামেই আমাদের ছিল, সবারই ঠিকানা ছিল। তো আমরা যারা শহর কেন্দ্রিক, যারা শহরে বসবাস করি জীবন জীবিকার তাগিদে, ঈদের সময় কিন্তু আমাদের বাধ্যতামূলক যেতেই হতো বাড়িতে, এবং আমাদের মা বাবা, আমাদের স্বজনরা আমাদের অপেক্ষায় থাকতেন কবে আমরা বাড়িতে যাব এবং একসাথে সবাই মিলে ঈদ করব। আপনি কি সেই ঈদের যে বাড়ি যাওয়া, আপনাদের স্বজনদের কাছে ছুটে যাওয়া, সেটা কি হয় আপনার এই চাকরি জীবন, শহরের জীবন থেকে? আপনি কি যেতে পারেন? আসলে সেলিম ভাই, এটা তো আমাদের বিশেষ করে বাংলাদেশের এই প্রেক্ষাপটে মানে ঈদে বাড়ি ফেরা, এটা একটা বড় ধরনের একটা বড় ধরনের একটা অংশ। যে মানে ঈদ হবে মানে সবাই নিজেদের কর্মস্থল থেকে আপন গন্তব্যে আপন নিরে মানে যাবেন ফিরবেন, সেটা আমাদের বড় একটা আয়োজন। এবং এ নিয়ে তো এর আগ থেকে নানা ধরনের পত্রিকায় বড় বড় হেডলাইন হয়, আমরা ট্রেন বাস ভরে আমরা নিজেদের বাড়িতে ফিরি। কিন্তু সময়ের ব্যবধানে এখন আসলে মনে হয় বাড়ি ফেরাটা আছে, অনেকেই বাড়ি ফেরেন, আবার সবাই বাড়ি ফিরতে পারেন না। এটার অনেক কারণও আছে, যৌক্তিক কারণও আছে। সেটা হচ্ছে যে আমরা আসলে আগে যতটা প্রফেশন নিয়ে যতটা মানে ব্যস্ত ছিলাম না, এখন আমরা অনেক ব্যস্ত হয়ে গেছি। এখন আমরা অনেক লোকই আমরা কিন্তু প্রফেশনের জন্য আমাদের কর্মস্থলে কিন্তু আটকা পড়ে থাকতে হয়, নিজেদের দায়িত্বে আটকা পড়ে থাকতে হয়। আবার অনেক লোক আমরা স্বল্প সময়ে যে মাত্র 2 দিন বা 3 দিন যে ছুটি পাই, এই স্বল্প সময়ে আমরা মানে বাড়িতে যেয়ে ঘুরে আসব, সেটা চিন্তা করি যে ঠিক আছে দিলে এবছর নাই গেলাম আগামী ঈদে গেলাম, এ ধরনের একটা যোগ বিয়োগ থাকে। তবে মোটামুটি অনেকেরই বাড়ি ফেরা হয়। মনে করেন আমি ব্যক্তিগতভাবে আমি শহরে বাস করি, আমার শহরেই বাসস্থান, আমার আর বাড়ি ফেরা হয়, হয়তো কারো বাড়ি ফেরা হয় না। তো বাড়ি ফেরার পর মানে আমার প্রশ্ন হচ্ছে যে সেরকম কি সবার বাড়িতে যাওয়া হয়? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার সমাজ, সবার পরিবারে কি যাওয়া হয়? সেই কথাটাই আসছিলাম। আগের মতো কি সালাম কি সেই কথাটাই মানে বলতে চাচ্ছিলাম, যেটা আমার শ্রদ্ধাভাজন দুজন আলোচক মানে খুব আলোকপাত করছিলেন। আমি শুনছিলাম যে ওই যে আগের যে পারিবারিক মূল্যবোধ যেটা ছিল, যে জিনিসটা মানে দুজনের আলোচনায় আমি ফলো করেছি, যে এটা প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বর্তমান ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যমগুলো। যে জিনিসটা আপনার সাথে আমার দেখা হয়নি, ঈদের শুভেচ্ছাটা জানানো হলো না, সেটা আমার মনের মধ্যে একটা মানে একটা চাপ, মনের মধ্যে একটা অপেক্ষা, অধীর আগ্রহে যে জিনিসটা যে সেলিম ভাইয়ের সাথে দেখা হয় নাই, ঈদের শুভেচ্ছাটা জানাবো, এই জিনিসটা এখন আর নেই। কারণ আপনাকে আমি যখন SMS করে বা হ্যালো বলে বা যেভাবে হোক আপনাকে শুভেচ্ছা জানিয়ে দিলাম, কিছুটা আপনার এই শুভেচ্ছা জানানোর দায়টা আমার কমে গেল, কিন্তু সেটা মানে ফিজিক্যাল যোগাযোগটা হচ্ছে না। কিন্তু এই জিনিসটা আসলে অনেকটাই আমাদের অনেক কিছু মানে আসলে আমাদেরকে পিছিয়ে দিচ্ছে। একটা হচ্ছে এটার আমি যদি বলি যে সায়েন্টিফিক এবং ধর্মীয় দুই দিক থেকে এটার ব্যাখ্যাও আছে। প্রথমত হচ্ছে যে আমরা যদি একটা শুভেচ্ছা যদি শুধু একটা মানে SMS এর মাধ্যমে দিয়ে দিই, তাহলে আপনার সাথে আমার সরাসরি যোগাযোগ হলো না। আর সরাসরি যোগাযোগ না হওয়ার পরে আমাদেরকে মুসাফাহা বলে, তারপর গোলাগুলি করি আমরা, যেটাকে মুআনাকা বলে। এই জিনিসগুলোর মধ্যে অনেক কিছু কিন্তু ঘটে যায়। প্রথমে সালামের মধ্য দিয়ে তো দোয়া করলাম, এটার মধ্যে আল্লাহর পক্ষ থেকে আপনার আমার প্রতি একটা রহমত চলে আসলো, এটা কিন্তু বাড়তি জিনিস, যেটা আপনার মধ্যে আমার হৃদয়তাটাকে বাড়িয়ে দিচ্ছে। দ্বিতীয়টা, যখন আপনার সাথে মুসাফাহা করলাম, তখন এই হাতের সাথে এই হাত যখন আমার সংযোগ হলো, এখানে কিন্তু মানে সায়েন্স এটাকে স্বীকার করে যে এখানে একটা
কম্পোনেন্ট তৈরি হয়, এই দুজনের সাথে হৃদ্যতা বা ব্লাডের একটা সম্পর্ক কিন্তু বৃদ্ধি হতে থাকে। যখন আমরা মোয়ানাকা করি, গলাগুলি করি, একজনের মানে গলার সাথে আরেকজনের গলা লাগাই, এইখানে কিন্তু এই যে উষ্ণতা, এই যে বন্ধনটা বৃদ্ধি পায়, যেটা SMS এবং এই জিনিসগুলো দিয়ে হয় না। আরেকটা জিনিস যেটা বলেছেন আমাদের সম্মানিত আলোচক, যে আমাদের এই সালাম বা বড়দের প্রতি শ্রদ্ধা বা সামনে যে হাজির হওয়া, এটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা যে আমরা মনে করেন যে মানে SMS দিয়ে একটা সালাম দিয়ে দিলাম, ঈদ শুভেচ্ছা দিয়ে দিলাম, এটাও কিন্তু যথেষ্ট না। আমার শ্রদ্ধাবাদন যিনি, আমার চাচা, খালা, ফুফু বা এরকম ঘনিষ্ঠ আমার শিক্ষক, প্রতিবেশী, শিক্ষক, যাদের প্রতি আমার অনেক দাবি রয়েছে, যারা আমাকে জীবনে অনেক মানে দিয়েছেন, যাদের স্নেহ, যাদের মমতা পেয়ে আমি বড় হয়েছি, আমি একটা পর্যায়ে এসেছি, তাদের প্রতি যে শুধু SMSটা আমার মনে হয় যথেষ্ট না। ধন্যবাদ আহমদ শামসুদ্দিন। আমরা আবার আসবো, আমাদের সময়ও ফুরিয়ে আসছে। আমি চলে যাব আমাদের অতিথি ইউ শহীদ ইসলাম শাহীন সাহেবের কাছে। আমি একটা বিষয়ে আপনার আলোচনায় উঠে এসেছে, পিছিয়ে গেছি আমরা। এই পিছিয়ে যাওয়া কি আমাদের পারিবারিক বন্ধন থেকে, এই পিছিয়ে যাওয়া কি আমাদের শ্রদ্ধাবোধ থেকে, এই পিছিয়ে যাওয়া কি আমাদের মূল্যবোধ থেকে? এটা আমি বলি যে পিছিয়ে যাওয়ার জন্য তো আমরা মোটামুটি সবাই একমত যে প্রযুক্তিগত উন্নয়নের বিকাশের কারণে আমাদের সরাসরি যোগাযোগটা কিছুটা বিচ্ছিন্ন এসেছে। কিন্তু এটার আবার ইতিবাচক নেতিবাচক দুটো দিকও আছে। যে আগে ধরেন আমরা সামনাসামনি হয়তো আমাদের আত্মীয় স্বজন বা 10টা 12টা পরিবারের সাথে যোগাযোগ করতে পারতাম, কিন্তু এখন প্রযুক্তিগত কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আমার বাচ্চারা হয়তো দেশের বাইরে থাকে, তারা ওইখান থেকে বাংলাদেশে যোগাযোগ করছে, যুক্তরাজ্যে, আমাদের অনেকেই তো যুক্তরাষ্ট্রে থাকে, বাংলাদেশের লোকজন সবার সাথে যোগাযোগ করছে। এই একটা দিক আছে যে তাদের যে হরাইজন্টাল যে এক্সটেনশনটা বেশি হচ্ছে। আমি একটু আপনার এই প্রসঙ্গে একটা বিষয় যোগ করতে চাই, যে আপনি প্রবাসীর বিষয়টা এসেছে। আসলে আগে কিন্তু আমরা লক্ষ্য করেছি গ্রামে শহরে প্রত্যেক ঈদে প্রবাসীরা সপরিবারে পরিবার পরিজন নিয়ে আসতেন, দাদা দাদি নানা নানির সাথে ঈদ করতেন। এখন কিন্তু ওই জায়গা থেকেও কিন্তু আমরা অনেকটা দূরে। প্রবাসীদের এটার কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে জেনারেশন তো চেঞ্জ হয়েছে। আগে যারা প্রবাসে থাকতেন তাদের অধিকাংশই বাংলাদেশে জন্ম হয়েছে, একটা পর্যায়ে প্রবাসে গিয়েছিলেন। এখন তাদের বয়স হয়েছে, বয়োবৃদ্ধ হয়েছেন, অনেকে মারা গিয়েছেন। তাদের পরবর্তী যে প্রজন্ম, তারা কিন্তু ওইখানেই বেশিরভাগ জন্ম হয়েছে। এখন তাদের দেশের প্রতি টানটা কমে গিয়েছে। এর মধ্যেও আবার রক্তের টান বলে একটা কথা আছে প্রকৃতিগতভাবে। কিছু কিছু দেখা যায় যে হঠাৎ একজন বের হয়ে গিয়েছে যে নাকি অনাহুতভাবেই দেশে এসেছে এবং আমরা যাকে স্বাগত জানাচ্ছি, এবং এই ধরনের কিছু কিছু ক্ষেত্রে ঘটছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু প্রবাসীরা আসছেন না ওই জেনারেশন চেঞ্জ হওয়ার কারণে। তবে আমি মনে করি প্রযুক্তিগত উন্নয়নটা সেই বিচ্ছিন্নতার একদম টোটালি তাদেরকে বিচ্ছিন্নতা থেকে কিছুটা হলেও রক্ষা করছে বিদেশিদেরকে, বিভিন্ন টেক্সট, বিভিন্ন কম্পিউটারের যে যোগাযোগ ইত্যাদির মাধ্যমে। আমি আরেকটা কথা এখানে বলতে চাই যে আমি আগে দেখেছি আমরা যে বিভিন্ন মসজিদে ইমাম সাহেবরা আগে যে ওয়াজ নসিহত করতেন, ওনারা বলতেন যে ঈদের নামাজ মাঠে পড়বেন এবং মাঠে যাওয়ার সময় দলবদ্ধভাবে পায়ে হেঁটে যাবেন, যে রাস্তা দিয়ে যাবেন অন্য রাস্তা দিয়ে ফেরত আসবেন। শহরে অনেকেই প্রাইভেট গাড়ি ছিল, কম ছিল, কিন্তু তারা ওই দিন প্রাইভেট গাড়ি ট্রান্সপোর্ট ব্যবহার করতেন না। একটু দূর হলে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে, আমি সিলেট শহরের এটা একটা ট্রেডিশন ছিল, কিন্তু বড় বড় গাড়িতে করে ট্রাকে করে দুই চারটা মহল্লার থেকে তারা একসাথে যেতেন, যার কারণে ওই ঈদগাতে ট্রাফিক জ্যাম হতো না, ইত্যাদি হতো না। অবশ্য লোকসংখ্যাও কম ছিল, এবং এইগুলোর মাধ্যমে একসাথে যাওয়া, একসাথে গাড়িতে উঠে কবরগাতে গিয়ে জিয়ারত করা, আবার আসা, পারিবারিক সমৃদ্ধি এবং সামাজিক যে মেলবন্ধনটা বাড়ত। ধন্যবাদ ইউ শহীদ ইসলাম সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সময়ও আমাদের ফুরিয়ে এসেছে। আমরা আসলে অনেক কিছু আলাপের ছিল, অনেক প্রসঙ্গ উঠে এসেছে, অনেক মৌলিক বিষয় ছিল আলাপ করা, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা আসলে যেতে পারছি না। আমি শেষ করতে চাই ফারুক চৌধুরী সাহেবকে, এই যে আমাদের বিচ্ছিন্নতা, দূরে যাওয়া, সরে যাওয়া, এই আমাদের মানে কোন জিনিস আমাদের এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, যে আমাদের যে পারিবারিক সামাজিক বন্ধন, ঈদের যে আনন্দ, যে অকৃত্রিম ভালোবাসা এক অন্যের প্রতি পরিবার সমাজ জীবনে, সেই জায়গায় ফিরে আসতে হলে আমাদের কোন জিনিসটাকে বেশি গুরুত্ব দিতে হবে? গুরুত্ব দিতে হবে পরিবারের প্রধানকে। প্রত্যেক পরিবারের প্রধান যিনি আছেন উনি যদি ওনার ছেলেমেয়েদেরকে শিক্ষা দেন, ওনার ভাইকে বলেন, আমি বলছি ওনারা যদি প্রথম একবার বসে এই ধরনের একটা সিদ্ধান্ত নেন, তাহলে আমার মনে হয় এটা আবার
পুনরুদ্ধার হবে। আপনাকে আরেকটা সংক্ষেপে একটা কথা বলে নেই যে আমরা তো এই 2 ঈদে এবং শবে বরাতের সময়ও মানুষ অনেক জিয়ারত করতে যায় গ্রামের বাড়িতে। তো এক ভদ্রলোক জি 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 ছিল আছে জি জি কিছুটা আছে। তো আমি জানি এক পরিবারের ওনার 4 ছেলে প্রতিবার নিয়ে যান। তো একবার একটা ছেলে বলল যে না আমি আজকে যেতে পারবো না শবে বরাতের দিন, আমি পরে একদিন যাব। তখন উনি যখন ওনার স্ত্রীকে গিয়ে বললেন যে আমি জীবিত থাকা অবস্থায় যদি তোমার এক ছেলে না করে সে যাবে না, তাহলে আমার মরার পরে তো মনে হয় এরা কোনো দিনই যাবে না। এই কথাটা ছেলেও শুনছে, শুনেও তাড়াতাড়ি না না আমি যাবো, এটা আমি ঠাট্টা করে বলছিলাম, এই সাথে সাথে কাপড়টা পরে চলে গেল। তো এই যে পারিবারিক যে শাসন এবং ধর্মীয় যে অনুশাসন, সেইগুলা আমাদের প্রথম ফিরিয়ে আনতে হবে। তো এখানে আমি ধর্মীয় অনুশাসনটাকে গুরুত্ব দিই বেশি। সেদিক দিয়ে বিবেচনা করলে আমার মনে হয় আমরা আবার একত্রিত হতে পারবো। আমাদের এই ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যগুলোকে, যে কালচার আছে সেই কালচারকে আমরা ধরে রাখতে পারবো। এটাই আমার। আপনাদের আবারও ধন্যবাদ জানাতে হচ্ছে। আমাদের সময় স্বল্পতার কারণে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে আজকে এখানেই। আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের যে আপনারা এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, সময় শেষ, সবার কাছ থেকে বিদায় নেবার পালা। তবে আবার দেখা হবে নতুন কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আবারও ঈদ মোবারক।